বন্ধুগণ, এসএলএসটি জিওগ্রাফি যে মক টেস্ট সিরিজ আমরা আরম্ভ করেছি তার আজ দ্বিতীয় মক টেস্টের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। চলুন তাহলে আর বেশি দেরি না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম বিষয় থাকছে জিওটেকটনিক থেকে পরপর 9টি প্রশ্ন। প্রশ্ন রয়েছে, এক, পৃথিবীর মোট ভরের কত শতাংশ নিয়ে গুরুমণ্ডল গঠিত? আমরা জানি পৃথিবী প্রধান 3টি স্তর রয়েছে ভূঅভ্যন্তরভাগে, তার মধ্যে গুরুমণ্ডল একটি। এই গুরুমণ্ডল পৃথিবীর মোট ভরের কত শতাংশ নিয়ে গঠিত? বিকল্প রয়েছে, এ 15%, বি 84%, সি 68% এবং ডি 31%। সঠিক উত্তরটি হবে 68%। এখানে বিষয় হচ্ছে 15%, 84% এবং 31% পৃথিবীর ভূ অভ্যন্তরীণ যে স্তরগুলো রয়েছে তাদের কোনো না কোনোটির অবশ্যই ভর। এগুলো দেখতে হবে, মাথায় রাখতে হবে এই বিষয়গুলোকে। যাই হোক, চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে, ভাঁজ সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ উপস্থাপন করেন? অর্থাৎ নিম্নের কোন ব্যক্তি ভাঁজ সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ উপস্থাপন করেন? স্যার জেমস হল, লিউগি ফার্দিনান্দো মার্সিলি, জন জ্যাকব স্কিউচার, পিটার জে হাডেলস্টন। এদের মধ্যে কে ভাঁজ সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ উপস্থাপন করেন? অপশন রয়েছে, সঠিক উত্তর হবে বি, লিউগি ফার্ডিনান্ডো। চলে আসি পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, নিম্নের তথ্য থেকে সঠিক বৈশিষ্ট্য খুঁজে বের করুন। বৈশিষ্ট্য রয়েছে, 1, চ্যুতি সরল বা বক্র হতে পারে। বৈশিষ্ট্য রয়েছে 2, ক্ষেত্র বিশেষে চ্যুতি রেখা ভূপৃষ্ঠের উপরেও দেখা যেতে পারে। বৈশিষ্ট্যগুলো রয়েছে, এবার সঠিক বিকল্পটি খুঁজে নিতে হবে। এ রয়েছে 1 সঠিক হলে 2 ভুল হবে, বি 1 ঠিক কিন্তু 2 ভুল, সি 1 ও 2 উভয়ই ঠিক এবং ডি শুধুমাত্র 1 ঠিক। সঠিক বিকল্পটি হবে সি, 1 ও 2 উভয়ই ঠিক, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলি দুটি ঠিক। চলে আসি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, শিলার বৈশিষ্ট্যগুলির মধ্যে নিচের কোনটি সঠিক? 4টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য রয়েছে, কিছু কিছু শিলার মধ্যে সম্পূর্ণ বা আংশিক জৈবিক পদার্থ অবস্থান রয়েছে। 2 নম্বর রয়েছে, শিলার কোনো রাসায়নিক সংযুক্তি বা সংকেত নেই। 3 নম্বর রয়েছে, একটি মাত্র খনিজের সমন্বয়ে গঠিত সমসত্ব মৌলিক হতে পারে। 4 নম্বর রয়েছে, অধিকাংশ শিলা বিভিন্ন বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত বিষমসত্ব যৌগিক হয়। এই 4টি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে থেকে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। এখানে বিকল্প রয়েছে শুধুমাত্র 1 এবং 2 সঠিক, শুধুমাত্র 1 সঠিক, সি রয়েছে 1, 2, 3, 4 সবগুলি সঠিক এবং ডি রয়েছে শুধুমাত্র 2 এবং 4 সঠিক। বিকল্প সঠিক উত্তরটি হবে সি, 1, 2, 3, 4 সবগুলি সঠিক। আজকের যে প্রশ্নগুলো আলোচনা করা হবে বা এরপর পরবর্তী যে সমস্ত কোশ্চেন সেটগুলো আসবে সেগুলো একই রকম মানের কিন্তু প্রশ্ন হবে। যদি এই প্রশ্নগুলো সহজ মনে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, আর যদি মনে হয় এই প্রশ্নগুলো কঠিন তাহলে কিন্তু আপনাকে আবার নিগুড়ভাবে পড়াশোনার মধ্যে নির্লিপ্ত হতে হবে। যাই হোক, চলে আসি পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন জিওটেকটনিক থেকে রয়েছে, 5, আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে কখনো কখনো যে আগ্নেয় শিলাকে চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে না। আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যেও কখনো কখনো যে আগ্নেয় শিলাকে চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে না তাকে কি বলা হয়? বিকল্প রয়েছে, মাইক্রো ক্রিস্টালাইন, বি ফেনেরো ক্রিস্টালাইন, সি হলো ক্রিস্টালাইন, ডি ক্রিপ্টো ক্রিস্টালাইন। সঠিক উত্তর হবে ডি ক্রিপ্টো ক্রিস্টালাইন। এখান থেকে বাকি যে 3টি বিকল্প রয়েছে অর্থাৎ মাইক্রো ক্রিস্টালাইন, ফেনেরো ক্রিস্টালাইন, হলো ক্রিস্টালাইন, এগুলো সম্বন্ধে কিন্তু আপনাদের জানতে হবে, কারণ এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে।
চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। পাত সংস্থান তত্ত্ব অনুসারে 7টি প্রধান পাত রয়েছে, নিম্নের কোন পাতটি প্রধান পাতের অন্তর্ভুক্ত নয়? পাত সংস্থান তত্ত্ব, পিচর দেওয়া তত্ত্ব, সেখানে প্রধান পাত রয়েছে 7টি, নিম্নের কোন পাতটি কিন্তু প্রধান পাতের অন্তর্ভুক্ত নয়? বিকল্প এ ইউরেশীয় পাত, বিকল্প বি দক্ষিণ আমেরিকান পাত, বিকল্প সি ইন্দো অস্ট্রেলিয়ান পাত এবং বিকল্প ডি ভারতীয় পাত। সঠিক উত্তর হবে বিকল্প ডি ভারতীয় পাত। অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব অনুসারে যে 7টি প্রধান পাত রয়েছে, ভারতীয় পাত কিন্তু সেই প্রধান 7টি পাতের অন্তর্ভুক্ত নয়, বাকি 3টি প্রধান পাতের অন্তর্ভুক্ত। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ জিওটেকটনিক থেকে 7 নম্বর প্রশ্ন। নিম্নের কোন শিলায় অভিকর্ষ বিচ্যুতির পরিমাণ ধনাত্মক? নিম্নের কোন শিলায় অভিকর্ষ বিচ্যুতির পরিমাণ ধনাত্মক? বিকল্প রয়েছে পেরিডোটাইট শিলা, হেলিকটাইট শিলা, ক্রায়োলাইট শিলা এবং গ্রানাইট শিলা। সঠিক বিকল্পটি হবে পেরিডোটাইট শিলা। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ জিওটেকটনিকের 8 নম্বর প্রশ্ন এবং টোটাল যে প্র্যাকটিস সেট রয়েছে তার 8 নম্বর প্রশ্ন। সকল বড় ভূমিকম্পের আগে ভূত্বকের হালকা কম্পনকে বলা হয়? যে সমস্ত বড় বড় ভূমিকম্পগুলো হয়, সেই সমস্ত ভূমিকম্পের আগে ভূত্বকের হালকা যে কম্পন হয় তাকে কি বলা হয়? আফটার শক, ফোর শক, একুইনো শক, ইলাস্টিক রিবাউন্ড শক। সঠিক উত্তর হবে ফোর শক। আফটার শক সম্বন্ধে জানতে হবে, একুইনো শক সম্বন্ধে জানতে হবে এবং ইলাস্টিক রিবাউন্ড শক এটি সম্বন্ধে কিন্তু জানতে হবে। চলে আসি পরের প্রশ্নে, জিওটেকটনিক শেষ প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। 10 সহস্র ধূম্র উপত্যকা শব্দটি জড়িত রয়েছে নিম্নের কোন আগ্নেয়গিরির সাথে? 10,000 স্মোক উপত্যকা শব্দটি জড়িত রয়েছে নিম্নের কোন আগ্নেয়গিরির সাথে? বিকল্প রয়েছে কাটমাই আগ্নেয়গিরি, টিবেস্টি আগ্নেয়গিরি, নেভেদা দেল রেজ আগ্নেয়গিরি এবং মন্ট ফিলি আগ্নেয়গিরি। সঠিক উত্তর হবে কাটমাই আগ্নেয়গিরি। এরপর বাকি যে অবশিষ্টগুলো রয়েছে 3টি, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, সেই জন্য এখানে বিকল্প হিসাবে দেওয়া হয়েছে। এগুলো সম্বন্ধে কিন্তু আপনাদের জেনে নিতে হবে। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ জিওমরফোলজির প্রথম প্রশ্ন এবং সমগ্র সেটের 10 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে আবহবিকার ও বৈষম্যমূলক ক্ষয়কার্যের দ্বারা ভূপৃষ্ঠের উপরে অবস্থিত অনুভূমিক শিলাস্তরের উল্লম্ব ফাটল বা দারণ বিশিষ্ট স্তম্ভ আকৃতির বিভিন্ন শিলাখণ্ডকে বলা হয়? আরেকবার পড়ছি, আবহবিকার ও বৈষম্যমূলক ক্ষয়কার্যের দ্বারা ভূপৃষ্ঠের উপরে অবস্থিত অনুভূমিক শিলাস্তরে উল্লম্ব ফাটল বা দারণ বিশিষ্ট স্তম্ভ আকৃতির বিভিন্ন শিলাখণ্ডকে বলা হয় হুডু, কেনস্প্রাং, টর, স্ল্যাকিং। সঠিক উত্তর হবে হুডু। এভাবেই কিন্তু আমরা অতি শীঘ্রই আলোচনা করতে চলেছি ভৌগোলিক কোথায় প্রকাশ। বাংলায় এক কথায় প্রকাশের অনুরূপে থাকবে ভৌগোলিক কোথায় প্রকাশ। এখানে আমরা হুডু সম্বন্ধে জানলাম, কিন্তু কেনস্প্রাং কাকে বলা হয়, টর কাকে বলা হয়, স্লেকিং কাকে বলা হয়, এইগুলো সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে। যাই হোক, চলে আসি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন এবং জিওমরফোলজির দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন রয়েছে পুঞ্জিত ক্ষয়ের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় যখন এ নিরাপদ উপাদানের মান 0 হয়, বি নিরাপদ উপাদানের মান 1 বা 1 এর কম হয়, সি নিরাপদ উপাদানের মান 1 বা 1 এর বেশি হয় এবং ডি নিরাপদ উপাদানের মান 5 এর অধিক হয়। সঠিক বিকল্পটি হবে নিরাপদ উপাদানের মান 1 বা 1 এর কম হয়। অর্থাৎ যখন নিরাপদ উপাদানের মান 1 বা 1 এর কম হয় তখন পুঞ্জিত ক্ষয়ের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। চলে আসি পরবর্তী প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে কার্স্ট অঞ্চল বিকাশের অনুকূল পরিবেশগুলি বা শর্তগুলির মধ্যে নিম্নের কোনটি সঠিক নয়? বিকল্প রয়েছে এ ফাটল ও দারণ সমৃদ্ধ চুনাপাথরযুক্ত ভূমিরূপের উপরে অদ্রাব্য কঠিন শিলাস্তর থাকতে হবে, বিকল্প বি চুনাপাথর অবশ্যই উল্লম্ব ও অনুভূমিকভাবে প্রায় একই বেধে বিস্তৃতভাবে বিকশিত হবে, সি এরূপ অঞ্চলে অবশ্যই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়া প্রয়োজন এবং ডি কার্স্ট ভূমিরূপ অবশ্যই অধিক ভাঁজ, চ্যুতি ও দারণযুক্ত হবে। সঠিক বিকল্পটি হলো বা উত্তরটি হবে ফাটল ও দারণ সমৃদ্ধ চুনাপাথরযুক্ত ভূমিরূপের উপরে
অদ্রাব্য কঠিন শিলাস্তর থাকতে হবে, অর্থাৎ কার্স্ট অঞ্চল বিকাশের অনুকূল যে পরিবেশগুলি তার মধ্যে একটি হলো বিকল্প এ, অন্যগুলো কিন্তু সঠিক নয়। চলে আসি পরের প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন রয়েছে কিউসেক হলো এ কিউবিক মিটার পার সেকেন্ড, কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড, কিউবিক ফুট পার সেকেন্ড এবং কিউবিক গজ পার সেকেন্ড। এখানে এককগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ কিউসেক বলতে বোঝায় কিউবিক ফুট পার সেকেন্ড। তৃতীয় যে বিকল্প রয়েছে সেটি কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, হিমবাহ দ্বারা পৃথিবীর কত শতাংশ এলাকা আবৃত রয়েছে? পৃথিবীর কত শতাংশ এলাকা হিমবাহ দ্বারা আবৃত রয়েছে? বিকল্প 1.8 শতাংশ, 0.1 শতাংশ, সি 1.4 শতাংশ এবং ডি 0.5 শতাংশ। সঠিক উত্তর হবে ডি 0.5 শতাংশ। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, প্রবল বায়ু প্রবাহের ফলে ভূমি থেকে বালুকা রাশি উত্থিত হয়ে পড়ে গিয়ে সেই স্থানে খাদ বা গর্তের সৃষ্টি হয়ে থাকে, বায়ুর এরূপ ক্ষয় প্রক্রিয়াকে বলা হয়। প্রবল বায়ু প্রবাহের ফলে ভূমি থেকে বালুকা রাশি উত্থিত হয়ে উড়ে গিয়ে সেই স্থানে, যে স্থান থেকে উড়ে যাচ্ছে সেই স্থানে খাদ বা গর্তের সৃষ্টি হয়ে থাকে, বায়ুর এরূপ ক্ষয় প্রক্রিয়াকে বলা হয় কি? বিকল্প রয়েছে এ উৎসঞ্জন, বি অবঘর্ষ, সি ঘর্ষণ এবং ডি ভাসমান। সঠিক উত্তরটি হবে বা সঠিক বিকল্পটি হবে উৎসঞ্জন গর্ত বা উৎসঞ্জন প্রক্রিয়া। উৎসঞ্জনের ফলে কিন্তু উৎসঞ্জন গর্ত সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্নতে আমরা চলে আসি। নিম্নের কোন তরঙ্গটি জোয়ার ভাটার ফলে সৃষ্টি হয়? এ অভিকর্ষীয় তরঙ্গ, বি আহ্নিক তরঙ্গ, সি পেপিলারি তরঙ্গ, ডি ইনফ্রাগ্রেভিটি তরঙ্গ। সঠিক উত্তর হবে বি আহ্নিক তরঙ্গ। চলে আসি পরের প্রশ্নে 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর যাবতীয় ভূমিরূপ যথা পর্বত, সমুদ্র ইত্যাদি দীর্ঘ সময় ধরে সংঘটিত নিয়মিত প্রক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে। এই মতটি নিম্নের যে ব্যক্তির সাথে জড়িত তিনি হলেন? বিকল্প রয়েছে এ উইলিয়াম ডেভিসের সাথে, বি জন প্লেফেয়ারের সাথে, সি জেমস হাটনের সাথে, কার্ল গিলবার্টের সাথে। সঠিক উত্তর হবে জেমস হাটনের সাথে। বন্ধুগণ, প্রশ্নগুলি যদি সহজ মনে হয় তাহলে আপনার প্রস্তুতি কিন্তু ঠিক পথেই এগোচ্ছে, আর যদি প্রশ্নগুলো কঠিন মনে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আরও চর্চা করতে হবে, কারণ যে প্রশ্ন হবে তা এর থেকেও জটিল হতে পারে। তাই প্রস্তুতি আগে থেকে বিভ্রান্ত না হয়ে প্রস্তুতি নিন, তারপর যা হবার তা হবেই। চলে যাই পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন রয়েছে বিবৃতিগুলি পড়ে নিম্নের বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। বিবৃতি 1, অধিকাংশ পাললিক শিলা মূলত কোয়ার্টজ অথবা ক্যালসাইট দ্বারা গঠিত। বিবৃতি 2, আগ্নেয় শিলার প্রভাবে গঠিত সর্ববৃহৎ ভূমিরূপ দুটি হল আগ্নেয় পর্বত ও মধ্য সামুদ্রিক শৈলশিলা। বিবৃতি 3, পাললিক শিলা ভূপৃষ্ঠে আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলার অন্তরক হিসাবে অবস্থান করে। বিকল্প রয়েছে এ বিবৃতি 1 সম্পূর্ণ সঠিক, বিবৃতি 2 আংশিক সঠিক এবং বিবৃতি 3 ভুল। 2 নম্বর বিকল্প বি বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 আংশিক সঠিক এবং বিবৃতি 3 সম্পূর্ণ সঠিক। সি বিবৃতি 2 সম্পূর্ণ সঠিক, বিবৃতি 1 আংশিক সঠিক এবং বিবৃতি 3 সম্পূর্ণ সঠিক। ডি 3টি বিবৃতি সম্পূর্ণ সঠিক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিবৃতি 1 সম্পূর্ণ সঠিক, বিবৃতি 2 আংশিক সঠিক এবং বিবৃতি 3 ভুল, অর্থাৎ বিকল্প এ। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 19 নম্বর প্রশ্নে। সমগ্র সেটের প্রশ্ন রয়েছে মেসোপজ কোন দুটি স্তরের সীমানা নির্দেশ করে? এখান থেকে আরম্ভ হচ্ছে ক্লাইমেটোলজির প্রশ্ন। এ বিকল্প রয়েছে মেসোস্ফিয়ার ও টপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এবং ডি মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। মেসোপজ যে সীমারেখাটি সেটি নির্দেশ করছে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমানাকে, অর্থাৎ সঠিক বিকল্প উত্তরটি হবে অপশন ডি। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন?
সাইক্লোন শব্দটি নিম্নের কোন ব্যক্তি প্রথম ব্যবহার করেন? একটি ব্যক্তিরই নাম দেওয়া আছে, এখানে সালটি গুরুত্বপূর্ণ। এ পিডিংটন, হেনরি পিডিংটন সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন, কিন্তু কোন সময় সেটি এখানে জানতে চাওয়া হয়েছে। এ পিডিংটন 1835 সালে, পিডিংটন 1842 সালে, পিডিংটন 1855 সালে, পিডিংটন 1866 সালে। সঠিক উত্তর হবে পিডিংটন 1842 সালে। কিন্তু পিডিংটন 1835, 1855 এবং 1866 এই সালগুলোতেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন, সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই জেনে নিতে হবে। চলে আসি পরের প্রশ্নে, 21 নম্বর প্রশ্ন। গ্রিন হাউস গ্যাস ছাড়া পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হতো, যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো তাহলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা কত হতো? দেখা যাক বিকল্পগুলি কি রয়েছে। এ -15 ডিগ্রি সেন্টিগ্রেড, বি -16 ডিগ্রি সেন্টিগ্রেড, সি -17 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডি -18 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তর হবে -18 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো তাহলে পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা হতো -18 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 22 নম্বর প্রশ্নে। আবহাওয়া সম্পর্কিত ভুল তথ্যটি হলো, অর্থাৎ নিম্নের কোন তথ্যটি আবহাওয়ার ক্ষেত্রে ভুল? বিকল্প কি রয়েছে? এ আবহাওয়া ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের মধ্যে যে কোনো স্থানে সংঘটিত হয়। বি এটি হলো বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট সময়ের প্রাকৃতিক অবস্থা। সি এটি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলির দৈনন্দিন সামগ্রিক অবস্থান। এবং ডি এটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। যে তথ্যটি ভুল সেটি হলো অপশন ডি, এটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। অর্থাৎ আবহাওয়া হলো বায়ুমণ্ডলের একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া, যে কোনো সময় বদলে যেতে পারে। চলে আসি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 23 নম্বর প্রশ্নে। মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা নিম্নের কোন কোন স্থানে বাধাপ্রাপ্ত হয়? মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা নিম্নের কোন কোন স্থানে বাধাপ্রাপ্ত? প্রশ্নটির বিকল্প রয়েছে। এ পশ্চিমঘাট পর্বতমালা ও কার্ডামম পাহাড়ে, বি পশ্চিমঘাট পর্বতমালা ও আরাবল্লী পর্বতে, সি পশ্চিমঘাট পর্বতমালা ও ছোটনাগপুর মালভূমিতে এবং ডি পশ্চিমঘাট পর্বতমালা ও বিন্ধ্য পর্বতমালায়। সঠিক উত্তর হবে এ পশ্চিমঘাট পর্বতমালা ও কার্ডামম পাহাড়ে। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ পুরো সেটের 24 নম্বর প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ুচাপের পরিমাণ কোন এককে প্রকাশ করা হয়? বিকল্প রয়েছে। এ মিলিবার, বি ডাইন, সি পাস্কেল এবং ডি এ ও সি উভয়ে। সঠিক উত্তর হলো ডি এ ও সি উভয়ে। অর্থাৎ বায়ুচাপের পরিমাণ যে এককে প্রকাশ করা হয় সেগুলি হলো মিলিবার এবং পাস্কেল। চলে আসি পরের প্রশ্নে, 25 নম্বর প্রশ্ন। উষ্ণতা হলো এ কোনো বস্তুর মোট তাপের পরিমাপ, কোনো বস্তুর মোট তাপের মাত্রার পরিমাপ, সি উভয়ে এবং ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ কোনো বস্তুর মোট তাপের পরিমাপ। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে 26 নম্বর প্রশ্ন। নিম্নের কোনটি বায়ু স্রোতের বৈশিষ্ট্য নয়? বায়ু স্রোতের বৈশিষ্ট্য নয়। এ স্বাভাবিকভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর অনুভূমিক চলাচল হলো বায়ুস্রোত। বি বায়ুস্রোতের ক্ষেত্রে ফেরেলের সূত্র প্রযোজ্য হয় না। সি বায়ুস্রোত ঊর্ধ্বাকাশে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং ডি সবগুলি বায়ুস্রোতের বৈশিষ্ট্য। সঠিক উত্তরটি হলো এ স্বাভাবিকভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর আনুভূমিক চলাচল হলো বায়ু স্রোত। একে বায়ু স্রোত বলে না, একে বলা হয় বায়ু প্রবাহ। চলে আসি পরের প্রশ্নে, 27 নম্বর প্রশ্ন। অশ্বিনীপুচ্ছ মেয়ার্স টেল বলা হয় নিম্নের কোন মেঘকে? এ অলক মেঘকে, বি স্তরীভূত মেঘকে, সি স্তূপ মেঘকে এবং ডি বাদল মেঘকে। সঠিক উত্তর হবে এ অলক মেঘকে। পরের প্রশ্ন, অর্থাৎ 28 নম্বর প্রশ্ন। চরম আর্দ্রতা নির্দেশ করে নিম্নের কোনটি চরম আর্দ্রতাকে নির্দেশ করে? এ জলীয় বাষ্পের উষ্ণতাকে, বি জলীয় বাষ্পের ওজনকে, সি জলীয় বাষ্পের পরিমাণকে এবং ডি জলীয় বাষ্পের হারকে। অর্থাৎ চরম আর্দ্রতা যেটিকে নির্দেশ করে সেটি হলো বি জলীয় বাষ্পের ওজনকে। চলে আসি পরের প্রশ্নে, 29 নম্বর প্রশ্ন।
29 নম্বর প্রশ্নে রয়েছে নিম্নের কোনটি মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক খনিজ নয়। প্রশ্ন আরম্ভ হয়ে গেছে বায়োজিওগ্রাফি থেকে। বিকল্পগুলো রয়েছে ফেলসপার, ইলাইট, কোয়ার্টজ এবং হর্নব্লেড। নিম্নের কোনটি মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক খনিজ নয়? সঠিক উত্তর হলো অপশন বি, ইলাইট। পরের প্রশ্নে চলে আসি। 30 নম্বর প্রশ্ন, রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ডোকুচায়েভ মৃত্তিকা পরিলেখ কয় ধরনের স্তরের কথা উল্লেখ করেছেন? মৃত্তিকা বিজ্ঞানী ডোকুচায়েভ মৃত্তিকা পরিলেখে কয় ধরনের স্তরের কথা উল্লেখ করেছেন? বিকল্প রয়েছে 2 ধরনের, বি 3 ধরনের, সি 4 ধরনের এবং ডি 5 ধরনের। সঠিক উত্তর হবে সি 4 ধরনের। অর্থাৎ রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ডোকুচায়েভ মৃত্তিকা পরিলেখে 4 ধরনের স্তরের কথা উল্লেখ করেছেন। চলে আসি পরের প্রশ্নে। 31 নম্বর প্রশ্ন, পলিমাটির গ্রথন সংক্রান্ত নিম্নের কোন সংযুক্তিটি সঠিক? পলিমাটির গ্রথন সংক্রান্ত নিম্নের কোন সংযুক্তিটি সঠিক? এ পলিমাটি পলি 90 থেকে 100%, বালি 0 থেকে 10% এবং কাদা 0 থেকে 10%। বি পলিমাটি পলি 90 থেকে 100%, বালি 0 থেকে 10% এবং কাদা 0 থেকে 20%। সি পলিমাটি পলি 80 থেকে 100%, বালি 0 থেকে 10%, কাদা 0 থেকে 5% এবং ডি পলিমাটি পলি 80 থেকে 100%, বালি 0 থেকে 20% এবং কাদা 0 থেকে 13%। সঠিক উত্তরটি হবে ডি পলিমাটি পলি 80 থেকে 100% থাকে, বালি 0 থেকে 20% থাকে এবং কাদা 0 থেকে 13% থাকে। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 32 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করেন নিম্নের কোন ব্যক্তি? সর্বপ্রথম বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে নিম্নের কোন ব্যক্তি মৃত্তিকার শ্রেণীবিভাগ করেন? বিকল্প রয়েছে ইউ, বি ফল্লো, সি ডোকুচাইভ এবং ডি জেনি। সঠিক উত্তর হবে সি ডোকুচাইভ। ইউ, ফল্লো এবং জেনির সম্বন্ধে কিন্তু জেনে রাখা প্রয়োজন। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 33 নম্বর প্রশ্ন রয়েছে সেলিনাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট মাটিটি হলো। সেলিনাইজেশন প্রক্রিয়ায় নিম্নের কোন মৃত্তিকা সৃষ্টি হয়? এ সোলাঞ্চক মাটি, বি সোলোনেট মাটি, সি গ্লেই মাটি এবং ডি বগ মাটি। সঠিক উত্তরটি হবে সোলাঞ্চক মাটি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 34 নম্বর প্রশ্ন, ইউএসডিএ এর পদ্ধতি অনুসারে মাটির মোট ক্রম বা শ্রেণীর সংখ্যা কত? ইউএসডিএ এর পদ্ধতি অনুসারে মাটির মোট ক্রম বা শ্রেণীর সংখ্যা কত? অর্থাৎ কতগুলি মাটির শ্রেণী রয়েছে? বিকল্প রয়েছে এ 1900 এর বেশি, বি 19,000 এর বেশি, সি 2800 এর বেশি, ডি 28,000 এর বেশি। সঠিক বিকল্পটি হবে বা উত্তর হবে বি 19,000 এর বেশি। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 35 নম্বর প্রশ্ন, বিশ্বের কত শতাংশ ভূমিভাগ বায়ু ক্ষয় দ্বারা প্রভাবিত? বিশ্বের কত শতাংশ ভূমিভাগ বায়ুর যে ক্ষয়কার্য সেই ক্ষয়কার্যের দ্বারা প্রভাবিত? বিকল্প রয়েছে এ 170 মিলিয়ন হেক্টর বা 40% ভূমিভাগ, বি 340 মিলিয়ন হেক্টর বা 40% ভূমিভাগ, সি 510 মিলিয়ন হেক্টর বা 40% ভূমিভাগ এবং ডি 680 মিলিয়ন হেক্টর বা 40% ভূমিভাগ। সঠিক বিকল্পটি হবে ডি 680 মিলিয়ন হেক্টর বা 40% ভূমিভাগ। এখানে প্রশ্নটিকে অন্যভাবেও করা যেতে পারে। 680 মিলিয়ন হেক্টর পুরোটাই রেখে 40%, 30%, 20%, 10% এইভাবে কিন্তু করা যায়। এখানে মনে রাখতে হবে মিলিয়ন হেক্টর এবং মোট ভূমিভাগের যে শতাংশ সেটি দুটি কিন্তু সঠিক হতে হবে। যাই হোক, পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 36 নম্বর প্রশ্নে রয়েছে নিম্নের কোন জোড়টি পৃথক? এ পরজীবী বড়মান্দা, বি মৃতজীবী বিভিন্ন ছত্রাক, সি পতঙ্গভোজী ঝাঁঝি, ডি স্ব-আশ্রয়ী রাসনা। এই জোড়গুলির মধ্যে কোনটি পৃথক? পৃথক যে জোড়টি হলো সেটি হলো স্ব-আশ্রয়ী রাসনা। অর্থাৎ রাসনা নিজের আশ্রয়ে থাকতে পারে না। রাসনা হলো পরাশ্রয়ী একটি উদ্ভিদ। সঠিক উত্তর ডি স্ব-আশ্রয়ী রাসনা। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 37 নম্বর প্রশ্ন,
বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা সুসংবদ্ধ করার প্রথম প্রচেষ্টা করেন নিম্নের যে ব্যক্তি। বাস্তুতন্ত্র সম্পর্কে যে ধারণা সেটি সুসংবদ্ধ করেন নিম্নে কোন ব্যক্তি? এ টেনসলে, বি মোবিয়াস, সি লিনম্যান, ডি রিটার। সঠিক উত্তর হবে মোবিয়াস। চলে আসি পরের প্রশ্নে, 38 নম্বর প্রশ্ন। নিম্নের কোনটি চারণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ? বিকল্প রয়েছে জৈব বস্তু, কেঁচো, ব্যাকটেরিয়া, বি উৎপাদক, শেয়াল, খরগোশ, বাঘ, সি উৎপাদক, খরগোশ, শেয়াল, বাঘ, ডি ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। সঠিক উত্তরটি হবে উৎপাদক। উৎপাদক থেকে খরগোশ, খরগোশ থেকে শেয়াল, শেয়াল থেকে বাঘ। এটি চারণভূমির একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ। চলে আসি পরবর্তী প্রশ্ন, 38 থেকে 39 নম্বর প্রশ্ন। জীবভূমি বিভাজনের হোল্ডরিজ পদ্ধতি প্রথম উত্থাপিত হয়। জীবভূমি বিভাজনের যে হোল্ডরিজ পদ্ধতি, অর্থাৎ হোল্ডরিজ যে পদ্ধতি উদ্ভাবন করেন, সেই উদ্ভাবনটি কখন উত্থাপিত হয়? বিকল্পগুলি রয়েছে এ ক্লাসিফিকেশন অফ ন্যাচারাল কমিউনিটি নামক গ্রন্থে, বি ডিটারমিনেশন অফ ওয়ার্ল্ড প্ল্যান্ট ফরমেশন ফর সিম্পল ক্লাইমেটিক ডেটা নামক গবেষণাপত্রে, সি ইকোলজিক্যাল সিস্টেম অফ দ্য জিওবায়োস্ফিয়ার নামক গ্রন্থে, এবং ডি ম্যাপ ইকোরিজিয়নস অফ দ্য ইউনাইটেড স্টেট নামক মানচিত্রে। সঠিক উত্তরটি হবে বি ডিটারমিনেশন অফ ওয়ার্ল্ড প্ল্যান্ট ফরমেশন ফর সিম্পল ক্লাইমেটিক ডেটা নামক গবেষণাপত্রে জীবভূমি বিভাজনের হোল্ডরিজ পদ্ধতি প্রথম উত্থাপিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ পুরো সেটের 40 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে বায়োজিওকেমিক্যাল সাইকেল শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় নিম্নের কোন গ্রন্থে? বায়োজিওকেমিক্যাল সাইকেল শব্দটি নিম্নের কোন গ্রন্থে সর্বপ্রথম ব্যবহৃত হয়? বিকল্প রয়েছে এ দ্য সাইকেল অফ ওয়েদারিং নামক গ্রন্থে, বি জিওগ্রাফি অফ দ্য বায়োস্ফিয়ার নামক গ্রন্থে, সি এনভায়রনমেন্টাল সায়েন্স আর্থ অ্যাজ এ লিভিং প্ল্যানেট নামক গ্রন্থে, ডি এদের মধ্যে কোনোটিতেই নয়। সঠিক উত্তরটি হবে দ্য সাইকেল অফ ওয়েদারিং নামক গ্রন্থে। গ্রন্থগুলি কে কখন প্রকাশ করেছিল সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। চলে আসি পরের প্রশ্নে, 41 নম্বর প্রশ্ন। এনভায়রনমেন্ট শব্দটি উদ্ভূত হয়েছে এ ফরাসি শব্দ থেকে, বি জার্মান শব্দ থেকে, সি রাশিয়ান শব্দ থেকে, ডি রোমান শব্দ থেকে। কোন শব্দ কোন ভাষা থেকে বা ভাষার শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে এ সংক্রান্ত প্রশ্ন কিন্তু এসেই থাকে। এনভায়রনমেন্ট শব্দটি উদ্ভূত হয়েছে ফরাসি শব্দ থেকে, অর্থাৎ সঠিক উত্তরটি হলো বিকল্প এ ফরাসি শব্দ। চলে আসি পরের প্রশ্নে, 42 নম্বর প্রশ্ন। মানুষ ও ভূপ্রকৃতির সম্পর্ক ব্যাখ্যায় সঠিক বক্তব্যটি হলো। বিকল্প রয়েছে মানুষ তার বুদ্ধিমত্তা ও আবিষ্কৃত প্রযুক্তির মাধ্যমে ভূপ্রকৃতির পরিবর্তনের মাধ্যমে কোনো ভৌগোলিক ক্ষেত্রকে নিজের মতো করে কাজে লাগাতে সর্বদা সচেষ্ট, বি মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, ভূপ্রকৃতির সাহায্য ছাড়া সে নিজে থেকে কিছুই করতে পারে না, সি মানুষ ও ভূপ্রকৃতির সম্পর্ক সর্বদাই ব্যস্তানুপাতিক, ডি মানুষ প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একই জীবন প্রণালী গঠন করে। সঠিক বিকল্পটি হবে বা উত্তরটি হবে এ মানুষ তার বুদ্ধিমত্তা ও আবিষ্কৃত প্রযুক্তির মাধ্যমে ভূপ্রকৃতির পরিবর্তনের মাধ্যমে কোনো ভৌগোলিক ক্ষেত্রকে নিজের মতো করে কাজে লাগাতে সর্বদা সচেষ্ট। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 43 নম্বর প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনায় RRR অর্থাৎ 3R এর অর্থ হলো এ রিডিউস, রিসাইকেল, রিইউজ, বি রিসাইকেল, রিইউজ, রিডিউস, সি রিইউজ, রিডিউস, রিসাইকেল, এবং ডি রিডিউস, রিইউজ, রিসাইকেল। সঠিক বিকল্পটি হবে, অর্থাৎ পরপর RRR এর পরপর যে অবস্থান সেটি হবে ডি রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। চলে আসি পরের প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন। সর্বপ্রথম পরিবেশগত নিরীক্ষা আরম্ভ হয় কোথায়? সর্বপ্রথম পরিবেশগত নিরীক্ষা আরম্ভ হয় এ ফ্রান্সে, বি মার্কিন যুক্তরাষ্ট্রে, সি জার্মানিতে এবং ডি ব্রিটেনে। সঠিক উত্তরটি হবে বি
মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম পরিবেশগত নিরীক্ষা আরম্ভ হয়। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 45 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম পরিবেশ আন্দোলনটি হল এ বিষ্ণুই আন্দোলন, বি ল্যান্ড কেয়ার আন্দোলন, সি জঙ্গল বাঁচাও আন্দোলন এবং ডি পরিবেশ স্বাস্থ্য আন্দোলন। সঠিক উত্তরটি হবে এ বিষ্ণুই আন্দোলন। এই আন্দোলনটি ভারতে সংগঠিত হয়। পরবর্তী যে তিনটি বিকল্পতে বিভিন্ন আন্দোলনগুলোর নাম রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু জানতে হবে। যাই হোক, চলে আসি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 46 নম্বর প্রশ্ন। সম্পদ হলো এ একটি ধারণা, একটি ব্যবহারিক উৎকর্ষ, একটি প্রয়োগ এবং ডি অবকাশ। সম্পদ বা ইকোনমিক জিওগ্রাফি থেকে প্রশ্ন, প্রথম প্রশ্ন, সম্পদ হলো একটি ধারণা, একটি ব্যবহারিক উৎকর্ষ, একটি প্রয়োগ এবং অবকাশ। সঠিক উত্তরটি হবে একটি ধারণা। সম্পদ হলো একটি ধারণা। পরের প্রশ্ন, সম্পদ বিভাজনের সঠিক জোরটি চিহ্নিত করুন। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে সম্পদের বিভাজন করেছেন। তাদের নাম এবং সাল, এই দুটির সঠিক জোড় সেটি কিন্তু চিহ্নিত করতে হবে। কি রয়েছে? বিকল্প রয়েছে এ স্টিঙ্গার ও ডেভিস 1966, বি আর্মেন্ড ও গেরাসিমোভ 1950, সি ওয়েন 1951 এবং ডি তাসম্যান 1933। সঠিক জোড়টি হলো এ স্টিঙ্গার ও ডেভিস 1966। আমাদের জানতে হবে আর্মেন্ড ও গেরাসিমোভ কখন তাদের সম্পদ বিভাজনটি উপস্থাপন করেন, সি ওয়েন কখন করেন এবং তাসম্যানই বা কখন করেন, এগুলো কিন্তু জেনে নিতে হবে। চলে আসি পরের প্রশ্নে, 48 নম্বর প্রশ্ন। ইকোনমি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো, অর্থাৎ ইকোনমি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ নিচের কোনটি হবে? এ পরিবার ব্যবস্থাপনা, বি অর্থ ব্যবস্থাপনা, সি সম্পদ ব্যবস্থাপনা এবং ডি সিন্দুক ব্যবস্থাপনা। সঠিক উত্তরটি হবে পরিবার ব্যবস্থাপনা। পরিবার ব্যবস্থাপনা থেকে ইকোনমি শব্দটি উৎপত্তি লাভ করেছে। সম্ভবত এটি একটি ল্যাটিন শব্দ। চলে আসি পরের প্রশ্ন, 49তম প্রশ্ন। মধ্য এশিয়ায় ঘোড়া গৃহপালিত পশুতে রূপান্তরিত হয় নিম্নের কোন সময়ে? প্রশ্নটি নেওয়া হয়েছে পশুপালন থেকে। মধ্য এশিয়ায় ঘোড়া গৃহপালিত পশুতে রূপান্তরিত হয় নিম্নের কোন সময়? বিকল্প রয়েছে এ 1000 খ্রিস্টপূর্বাব্দে, বি 3000 খ্রিস্টপূর্বাব্দে, সি 4000 খ্রিস্টপূর্বাব্দে এবং ডি 5000 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হবে 3000 খ্রিস্টপূর্বাব্দে। চলে আসি পরের প্রশ্নে, 50 নম্বর প্রশ্ন সমগ্র সেটের। মহাদেশগতভাবে কোনটি পৃথক? রয়েছে এ মশান, বি চেনা, সি মাসলে এবং ডি টাঙ্গিয়া। মহাদেশগতভাবে কোনটি পৃথক? সম্ভবত বুঝতে পারছেন যে প্রশ্ন যে বিকল্পগুলো রয়েছে সেগুলো হলো ঝুম চাষ সংক্রান্ত নাম। দেখে নেওয়া যাক। সঠিক বিকল্পটি হলো মাসলে। মহাদেশগতভাবে মাসলে শব্দটি কিন্তু এখানে পৃথক। চলে আসি পরের প্রশ্নে, 51 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, উত্তরে এলিউশিয়ান দ্বীপপুঞ্জ ও দক্ষিণে ফিলিপিন্স দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চলে পৃথিবীর একটি বিখ্যাত সামুদ্রিক মৎস্যক্ষেত্র অবস্থিত, যেটি হলো এ উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, বি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, সি উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র এবং ডি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। অবস্থান কি বলেছে? উত্তরে এলিউশিয়ান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, এদের মধ্যবর্তী বিখ্যাত সামুদ্রিক মৎস্যক্ষেত্রটি হলো, সঠিক উত্তরটি হবে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। চলে আসি পরের প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন। কি রয়েছে? শিল্পের আয়তনের ভিত্তিতে শিল্পকে কয় ভাগে বিভক্ত করা যায়? শিল্পের যে আকার বা আয়তন তার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে বিভক্ত করা যায়? বিকল্প রয়েছে এ 2 ভাগে, বি 3 ভাগে, সি 4 ভাগে এবং ডি 5 ভাগে। সঠিক উত্তর হবে শিল্পের আয়তনের ভিত্তিতে শিল্পকে 4 ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ বিকল্প সি। চলে আসি পরের প্রশ্নে, 53 নম্বর প্রশ্ন। খনন প্রকল্পের কোন পর্যায়ে ডিজিটাল ইলেভেশন মডেল ডিইএম কৌশল অবলম্বন করা হয়?
প্রশ্নটি নেওয়া হয়েছে খনন নামক টপিক থেকে। বিকল্প রয়েছে এ অনুসন্ধান পর্যায়ে, বি সক্রিয় খনন পর্যায়ে, সি ক্ষেত্র পুনরুদ্ধার ও বন্ধ পর্যায়ে এবং ডি বিকাশ পর্যায়ে। সঠিক উত্তরটি হবে অনুসন্ধান পর্যায়ে, অর্থাৎ খনন প্রকল্পের অনুসন্ধান পর্যায়ে ডিজিটাল এলিভেশন মডেল বা ডিইএম কৌশল অবলম্বন করা হয়। চলে আসি পরের প্রশ্নে। 54 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বের প্রথম কোথায় প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে? বিকল্প রয়েছে অস্ট্রেলিয়ায়, ফ্রান্সে, সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডে। সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডে, অর্থাৎ বিশ্বের প্রথম হিসাবে সুইজারল্যান্ডে প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে। পরের প্রশ্ন 55 নম্বর প্রশ্ন, আদর্শ মানুষ জমি অনুপাতকে বলা হয়? প্রশ্নটি আরম্ভ হয়েছে হিউম্যান জিওগ্রাফি থেকে। প্রশ্ন, আদর্শ মানুষ জমি অনুপাতকে বলা হয় জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, কাম্য জনসংখ্যা, জনসংখ্যার হার। সঠিক উত্তরটি হবে বিকল্প সি, কাম্য জনসংখ্যা। আদর্শ মানুষ জমি অনুপাতকে বলা হয় কাম্য জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের স্বল্প জনসংখ্যাযুক্ত দেশ নিম্নের কোনটি? আফ্রিকা মহাদেশের নিম্নের কোন দেশে স্বল্প জনসংখ্যা দেখা যায়? এ নাইজেরিয়া, বি ইথিওপিয়া, সি সেন্ট হেলেনা এবং ডি ইজিপ্ট। সঠিক উত্তরটি হলো বিকল্প সি, সেন্ট হেলেনা। পরবর্তী প্রশ্ন 57 নম্বর প্রশ্ন, বয়স লিঙ্গ অনুপাত গুরুত্বপূর্ণ কারণ? 1 ইহা কর্ম অক্ষম জনসংখ্যা ও শিশুর অনুপাতকে প্রদর্শন করে। 2 দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। 3 নির্ভরশীল জনসংখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয় না। বয়স লিঙ্গ অনুপাত গুরুত্বপূর্ণ। কারণগুলো 3টি কারণ দেওয়া হয়েছে, কোন কারণ সঠিক বিকল্প থেকে আমরা জেনে নেব। বিকল্প এ 1 ও 2 সঠিক, বিকল্প বি 2 ও 3 সঠিক, বিকল্প সি 2 ও 3 ভুল, বিকল্প ডি সবগুলি সঠিক। বিকল্প সি সঠিক উত্তর, 2 ও 3 ভুল, অর্থাৎ 1 হলো সঠিক কারণ। চলে আসি পরের প্রশ্নে 58 নম্বর প্রশ্ন রয়েছে হিউম্যান রিসোর্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হিউম্যান রিসোর্স মানব সংসাধন শব্দটি প্রথম ব্যবহার কে করেন? বিকল্প রয়েছে এ রজার্স কমন্স, বি ওয়েট বাকে, সি স্টেনলি বেকার এবং ডি অ্যাডাম স্মিথ। সঠিক উত্তরটি হবে রজার্স কমন্স হিউম্যান রিসোর্স শব্দটি প্রথম ব্যবহার করেন। কোন সময় ব্যবহার করেন, কোন গ্রন্থ বা রিসার্চ পেপার ব্যবহার করেন সেটি সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। চলে আসি পরের প্রশ্নে 59 নম্বর প্রশ্ন রয়েছে যখন কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী বসতি স্থাপন ছাড়া অন্য কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন সেই স্থানান্তরকে বলা হয় পরিব্রাজন, ভ্রমণ, বিচলন, সবগুলি। কি রয়েছে? যখন কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী বসতি স্থাপন ছাড়াই অন্য কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন সেই স্থানান্তরকে বলা হয়, সঠিক বিকল্পটি হবে বা উত্তরটি হবে বিচলন, বিকল্প সি। চলে আসি পরের প্রশ্ন 60 নম্বর প্রশ্ন, প্রজনন চক্র সক্রিয় থাকে? প্রজনন চক্র কত বছর থেকে কত বছর পর্যন্ত সক্রিয় থাকে? এ 13 থেকে 40 বছর পর্যন্ত, বি 15 থেকে 50 বছর পর্যন্ত, সি 21 থেকে 40 বছর পর্যন্ত, ডি 19 থেকে 65 বছর পর্যন্ত। সঠিক উত্তর হবে বি 15 থেকে 50 বছর পর্যন্ত। চলে আসি পরের প্রশ্নে 61 নম্বর প্রশ্ন, ভারতের নিরিখে শহর বা টাউন হিসাবে কোন জনপদকে নির্বাচনের উপযোগী সঠিক জনসংখ্যা হলো? কোনো জনপদকে শহর হিসাবে ভারতীয় নিরিখে উপস্থাপন করা হবে বা ধরা হবে, তার জনসংখ্যা হবে এ 1 লক্ষ থেকে 5 লক্ষ, বি 1 লক্ষের অধিক কিন্তু 2.5 লক্ষ বা 2.5 লক্ষের কম, সি 5 লক্ষ থেকে 10 লক্ষ এবং ডি 5,000-এর অধিক কিন্তু 1 লক্ষের কম। টাউন বা শহর হবে ভারতীয় নিরিখে 5,000-এর অধিক কিন্তু 1 লক্ষের কম। বিভিন্ন দেশে কিন্তু এই মান বিভিন্ন রকমের হয়ে থাকে। চলে আসি পরের প্রশ্নে 62 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে বেকারত্ব নির্ণয়ের মানদণ্ড হিসেবে গৃহীত একটি ব্যবস্থা হলো শ্রম শক্তির কাঠামো। এটি গৃহীত হয়
আন্তর্জাতিক স্তরে বেকারত্ব নির্ণয়ের মানদণ্ড হিসাবে গৃহীত একটি ব্যবস্থা হলো শ্রম শক্তির কাঠামো। এটি গৃহীত হয় 1947 সালে চতুর্থ ICLSA, 1944 সালে চতুর্থ ICLSA, 1947 সালে ষষ্ঠ ICLSA এবং ডি 1944 সালে ষষ্ঠ ICLSA। সঠিক বিকল্পটি হলো, সঠিক উত্তরটি হবে বিকল্প সি, 1947 সালে ষষ্ঠ ICLSA। চলে আসি পরের প্রশ্নে, 63 নম্বর প্রশ্ন। ভূমিভাগের প্রকৃতি অনুযায়ী কয় প্রকার বসতি গড়ে উঠতে পারে? বসতির যে বিভাজন প্যাটার্ন সেগুলো সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। ভূমিভাগের প্রকৃতি অনুযায়ী কয় প্রকার বসতি গড়ে উঠতে পারে? বিকল্প রয়েছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার। সঠিক উত্তর হবে ডি, 6 প্রকার। 64 নম্বর প্রশ্ন। ভারতের ভূগোল থেকে প্রশ্ন আরম্ভ হচ্ছে এখান থেকে। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য হলো, ভারতের যে উপকূল রেখা তার মোট দৈর্ঘ্য হলো প্রায় 7516.6 কিমি, প্রায় 7615.6 কিমি, প্রায় 6100 কিমি, প্রায় 6700 কিমি। সঠিক উত্তর হবে এ, প্রায় 7516.6 কিমি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 65 নম্বর প্রশ্ন। কুলু ও লাহুল উপত্যকা সংযোগকারী গিরিপথটির নাম কি? কুলু উপত্যকা এবং লাহুল উপত্যকাকে নিম্নের কোন গিরিপথটি সংযুক্ত করেছে? এ বুর্জিলা, বি বানিহাল, সি জজিলা, ডি রোটাং। সঠিক উত্তর হবে রোটাং, অর্থাৎ কুলু এবং লাহুল উপত্যকার মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ হলো রোটাং গিরিপথ। চলে আসি পরের প্রশ্নে, 66 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের সমস্ত নদীর মোট দৈর্ঘ্য ভারতের কোন নদীর মোট দৈর্ঘ্যের সমান? পশ্চিমবঙ্গের সমস্ত নদী তাদের মোট দৈর্ঘ্য ভারতের কোন নদীর মোট দৈর্ঘ্যের সমান? বিকল্প রয়েছে এ গোদাবরী নদী, বি সিন্ধু নদী, সি ব্রহ্মপুত্র নদী, ডি গঙ্গা নদী। সঠিক উত্তর হবে ডি গঙ্গা নদী। চলে আসি পরের প্রশ্নে, 67 নম্বর প্রশ্ন। রাজস্থানের থর মরুভূমি থ্রনথওয়েটের বিভাজন অনুযায়ী নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত? রাজস্থানের থর মরুভূমি থ্রনথওয়েট এর বিভাজন অনুযায়ী নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত? বিকল্প রয়েছে এ DBW, বি EC, DBD এবং ডি EAD। সঠিক বিকল্পটি হবে বা সঠিক উত্তর হবে EAD, বিকল্প ডি। চলে আসি পরের প্রশ্নে, 68 নম্বর প্রশ্ন। প্রাচীন ভারতে ধান উৎপাদন উপযোগী উর্বরা মৃত্তিকাকে বলা হতো। প্রাচীন ভারতে ধান উৎপাদন উপযোগী উর্বরা মৃত্তিকাকে বলা হতো। এ ব্রিহি, বি জাভা, সি টিলা এবং ডি মান্দেইনা। সঠিক উত্তর হবে এ ব্রিহি। জাভা, টিলা, মান্দেইনা এগুলো কিন্তু ধানেরই একটি নাম, এগুলো জেনে নিতে হবে। চলে আসি পরের প্রশ্নে, 69 নম্বর প্রশ্ন। অরণ্য আচ্ছাদনের নিরিখে ভারত বিশ্বের 10ম স্থানাধিকারী দেশ। অরণ্য আচ্ছাদনে ভারত বিশ্বের 10ম স্থানাধিকারী দেশ। ভারতের ঠিক আগের অবস্থানে অবস্থানকারী দেশটি হলো এ পেরু, বি ইন্দোনেশিয়া, সি অস্ট্রেলিয়া এবং ডি জাপান। সঠিক উত্তর হবে এ পেরু, অর্থাৎ ভারতের আগে অরণ্যাচ্ছাদনের যে দেশটি অবস্থান করছে সেটি হলো পেরু, বিশ্বের 9তম দেশ। চলে আসি পরের প্রশ্নে, 70 নম্বর প্রশ্ন। পাঞ্জাবের নিরিখে পূর্ব থেকে পশ্চিমে নিম্নের কোন নদীক্রমটি ঠিক? পাঞ্জাবের ক্ষেত্রে পূর্ব থেকে পশ্চিম দিকে নদীক্রমটির মধ্যে কোনটি সঠিক? এ বিতস্তা, চেনাব, ঝিলাম, শতদ্রু, বিপাশা। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে প্রথমে বিতস্তা, তারপর চেনাব, তারপর ঝিলাম, তারপর শতদ্রু, তারপর বিপাশা। বি চেনাব, ঝিলাম, শতদ্রু, বিতস্তা, বিপাশা। সি শতদ্রু, বিপাশা, বিতস্তা, চেনাব, ঝিলাম। ডি ঝিলাম, শতদ্রু, বিতস্তা, চেনাব, বিপাশা। সঠিক উত্তর হবে সি শতদ্রু, বিপাশা, বিতস্তা, চেনাব এবং ঝিলাম। চলে আসি পরের প্রশ্নে, 71 নম্বর প্রশ্ন। ভারতকে প্রধান কয়টি খনিজ অঞ্চলে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 6টি। ভারতকে খনিজ অঞ্চলে ভাগ করা যায় 6টি অঞ্চলে। সঠিক উত্তর হলো ডি 6টি।
পরবর্তী প্রশ্ন 72 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ আকরিক সঞ্চয় ক্ষেত্র হল এ উড়িষ্যা ঝাড়খণ্ড বলয়, বি দুর্গ বাস্তার চন্দ্রপুরা বলয়, সি বেল্লারি চিকমাগলুর চিত্রদুর্গ বলয় এবং ডি মহারাষ্ট্র গোয়া বলয়। সঠিক উত্তর হবে এ ওড়িশা ঝাড়খণ্ড বলয় ভারতের বৃহত্তম লৌহ আকরিক সঞ্চয় ক্ষেত্র। চলে আসি পরের প্রশ্নে 73 নম্বর প্রশ্ন, আধুনিক সময়কালে সমুদ্রের আভ্যন্তরীণ বিষয়ে গবেষণার প্রথম প্রচেষ্টা হিসাবে ধরা হয় নিম্নের কোনটিকে? আধুনিক সময়কালে সমুদ্রের আভ্যন্তরীণ বিষয়ে গবেষণার প্রথম প্রচেষ্টা হিসাবে ধরা হয় নিম্নের কোনটিকে? বিকল্প কি রয়েছে? এ 1755 সালে ফরাসি বিজ্ঞানী ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে, বি 1755 সালে ফরাসি বিজ্ঞানী ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে আটলান্টিক মহাসাগরের গভীরতা নির্ণয়ের বিষয়টিকে, সি 1864 সালে নরওয়েগান থেকে কোরিনয়েড নামক সামুদ্রিক প্রজাতির তথ্য সংগ্রহ করা বিষয়টিকে, ডি 1872 সালে ব্রিটিশ গভর্নর বিশ্ব মহাসাগরীয় ক্ষেত্রে তথা তথ্য সংগ্রহের জন্য HMS চ্যালেঞ্জার নামক জাহাজ জলে নামানোর বিষয়টিকে। সঠিক উত্তরটি হবে এ 1755 সালে ফরাসি বিজ্ঞানী ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে। এটি আধুনিক সময়কালে সমুদ্রের আভ্যন্তরীণ বিষয়ে গবেষণার প্রথম প্রচেষ্টা। প্রশ্ন অন্যভাবেও হতে পারে, আধুনিক সময়কালে সমুদ্রের আভ্যন্তরীণ বিষয়ে গবেষণার প্রথম প্রচেষ্টা হয়েছিল কোন মহাসাগরে? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। কোন সময়ে? 1755 সালে। যাই হোক, এভাবে কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসতেই পারে। পরবর্তী প্রশ্ন চলে যাই 74 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, প্রশান্ত মহাসাগরে প্রায় মাঝ বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা কল্পিত হয়েছে। প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট যে লাইন তা কল্পিত হয়েছে, যা নির্ধারিত হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেট লাইন এটি নির্ধারিত হয়, এটি স্থির হয় এ 1884 সালের ফেব্রুয়ারিতে, বি 1884 সালের জুনে, সি 1884 সালের আগস্টে, ডি 1884 সালের অক্টোবরে। সঠিক উত্তর হলো ডি 1884 সালের অক্টোবরে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেট লাইন কল্পিত হয়েছে 1884 সালের অক্টোবরে। চলে আসি পরের প্রশ্নে 75 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ভারত মহাসাগরের মোট আয়তনের কত শতাংশ মহীসোপানের অন্তর্গত? ভারত মহাসাগরের যে মোট আয়তন তার কত শতাংশ ভারত মহাসাগরের মহীসোপানের অন্তর্গত? বিকল্প এ 3%, বি 3.5 শতাংশ, সি 4.2 শতাংশ এবং ডি 5%। সঠিক উত্তর হবে সি 4.2 শতাংশ। চলে আসি পরের প্রশ্নে 76 নম্বর প্রশ্ন। উত্তর নিরক্ষীয় প্রশান্ত স্রোত হলো, উত্তর নিরক্ষীয় প্রশান্ত স্রোত হলো মধ্য প্রশান্ত মহাসাগরীয় স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, কোনোটাই নয়। উত্তর নিরক্ষীয় প্রশান্ত স্রোত হলো মধ্য প্রশান্ত মহাসাগরীয় একটি স্রোত, অর্থাৎ সঠিক উত্তর হবে বিকল্প এ। চলে আসি পরের প্রশ্ন 77 নম্বর প্রশ্ন। অ্যান্টাইল স্রোত নির্গত হয়েছে, অ্যান্টাইল স্রোত কোন জায়গা থেকে নির্গত হয়েছে? বিকল্প রয়েছে এ উত্তর নিরক্ষীয় আটলান্টিক স্রোত থেকে, বি দক্ষিণ নিরক্ষীয় আটলান্টিক স্রোত থেকে, সি উত্তর নিরক্ষীয় প্রশান্ত স্রোত থেকে এবং ডি দক্ষিণ নিরক্ষীয় প্রশান্ত স্রোত থেকে। সঠিক উত্তর হবে বিকল্প এ উত্তর নিরক্ষীয় আটলান্টিক স্রোত থেকে, অর্থাৎ উত্তর নিরক্ষীয় আটলান্টিক স্রোত থেকে অ্যান্টাইল স্রোত নির্গত হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে 78 নম্বর প্রশ্ন। প্রথম সমুদ্র জলের উষ্ণতার বিষয়টি তুলে ধরেন নিম্নের কোন ব্যক্তি? সমুদ্র জলের যে উষ্ণতা সেই বিষয়টি সম্পর্কে প্রথম আলোকপাত করেন। বিকল্প রয়েছে এ জন মারি, বি উইলিয়াম দিথমার, সি পিটার হেলম এবং ডি ম্যাথিউ ফন্টেনি মারি। সঠিক উত্তরটি হবে ডি ম্যাথিউ ফন্টেনি মারি। চলে আসি পরের প্রশ্নে 79 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, সমুদ্রে সঞ্চিত বালুকা কয় প্রকারের হয়ে থাকে? সমুদ্রে যে বালুকার সঞ্চয় হয় সেটি কয় প্রকারের হয়ে থাকে? এ 2 প্রকারের, বি 3 প্রকারের, সি 4 প্রকারের, ডি 5 প্রকারের। সঠিক উত্তর হলো 5 প্রকারের, অর্থাৎ সমুদ্রে সঞ্চিত বালুকাকে 5 ভাগে বিভক্ত করা যায়। পরের প্রশ্ন 80 নম্বর প্রশ্ন। সামুদ্রিক সম্পদ হিসাবে হাইড্রোকার্বন পাওয়া যায়।
কোথায়? এ সমুদ্র উপকূল থেকে, বি মহীসোপান ও মহীডাল থেকে, সি গভীর সমুদ্র থেকে, ডি সি মাউন্ট থেকে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর হবে বি মহীসোপান ও মহীডাল থেকে, অর্থাৎ সামুদ্রিক সম্পদ হিসাবে হাইড্রোকার্বন পাওয়া যায় মহীসোপান ও মহীডাল থেকে। চলে আসি পরের প্রশ্ন, 81 নম্বর প্রশ্ন। 81 নম্বরে রয়েছে একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান থাকে। জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত হয়? এ 6 ঘন্টা 12 মিনিট, বি 6 ঘন্টা 30 মিনিট, সি 6 ঘন্টা 12 মিনিট 22.25 সেকেন্ড, 6 ঘন্টা 30 মিনিট 22.25 সেকেন্ড। সঠিক উত্তরটি হবে 6 ঘন্টা 12 মিনিট এবং 22.25 সেকেন্ড, অর্থাৎ বিকল্প সি এটির ক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, কার্টোগ্রাফির প্রশ্ন। প্রথম প্রশ্ন 83 নম্বর। নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক তথ্যক্রমটি চিহ্নিত করুন। দুটো স্তম্ভ রয়েছে। স্তম্ভ এ ব্রিটিশ পদ্ধতি, স্তম্ভ বি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ম্যাট্রিক পদ্ধতি মিটার কিলোগ্রাম সেকেন্ড, আন্তর্জাতিক পদ্ধতি ফুট পাউন্ড সেকেন্ড। নির্ণয় করতে হবে সঠিক ক্রমটি। বিকল্পগুলি রয়েছে এ 2, বি 1, সি 3। বি এর বিকল্প এ 1, বি 3, সি 2। সি এর বিকল্প এ 2, বি 3, সি 2, ডি এ 3, বি 1, সি 2। সঠিক উত্তরটি হবে ডি এ 3, বি 1, সি 2। কি রয়েছে? এ ব্রিটিশ পদ্ধতি 3 ফুট পাউন্ড সেকেন্ড, বি 1 ম্যাট্রিক পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আন্তর্জাতিক পদ্ধতি কি রয়েছে 2 মিটার কিলোগ্রাম সেকেন্ড, এসআই পদ্ধতি। পরবর্তী প্রশ্ন 83 নম্বর প্রশ্ন। নিম্নের কে প্রথম রাশিবিজ্ঞানকে ফলিত ভূগোলের উপস্থাপনের ধারণা প্রদান করেন? নিম্নের কে বা নিম্নের কোন ব্যক্তি প্রথম রাশিবিজ্ঞানকে ফলিত ভূগোলে উপস্থাপনের ধারণা প্রদান করেন? বিকল্প রয়েছে জন সিনক্লেইর, বি এলমার ফিশার, সি উইলিয়াম প্লেফেয়ার, ডি প্রশান্ত চন্দ্র মোহলান 20। সঠিক উত্তরটি হবে উইলিয়াম প্লেফার। পরবর্তী প্রশ্ন 84 নম্বর প্রশ্ন। বিশ্বের প্রথম আধুনিক ছাপানো মানচিত্রটি হলো? বিশ্বের প্রথম আধুনিক ছাপানো মানচিত্রটি হলো, বিকল্প রয়েছে ওয়ার্ল্ড সিমিলার ম্যাপ, ইউনিভার্সাল কসমোগ্রাফিয়া, দুটোই, কোনোটাই নয়। সঠিক উত্তর হবে দুটোই, অর্থাৎ এই দুটি কিন্তু একই জিনিস, নামগুলো আলাদা আলাদা। চলে আসি পরের প্রশ্ন 85 নম্বর প্রশ্ন। জিগজ্যাগ প্রকৃতির সমোন্নতি রেখা কোন অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য? জিগজ্যাগ প্রকৃতির, আঁকাবাঁকা প্রকৃতির সমোন্নতি রেখা কোন অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য? বিকল্প রয়েছে মালভূমি অঞ্চলের, পার্বত্য অঞ্চলের, সমভূমি অঞ্চলের এবং অরণ্য অঞ্চলের। সঠিক উত্তর হবে পার্বত্য অঞ্চল, অর্থাৎ পার্বত্য অঞ্চলের সমোন্নতি রেখা জিগজ্যাগ প্রকৃতির। পরের প্রশ্ন 86 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র 72, 73, 78 ও 79 এই 4টি মিলিয়ন সিটের অন্তর্গত। এর মধ্যে কোন সংখ্যক সিটের ব্যবহার সর্বাধিক? পশ্চিমবঙ্গের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র 72, 73, 78 ও 79 এই 4টি মিলিয়ন সিটের অন্তর্গত। এর মধ্যে কোন সংখ্যক সিটের ব্যবহার সর্বাধিক? বিকল্প রয়েছে 72, 73, 78, 79। সঠিক উত্তর হবে 73, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নির্মাণের ক্ষেত্রে 73 নাম্বার মিলিয়ন সিটটি সর্বাধিকভাবে ব্যবহৃত হয়। চলে আসি পরের প্রশ্নে 87 নাম্বার প্রশ্ন। অভিক্ষেপে পরস্পর ছেদি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার দ্বারা নির্মিত জাল বা ক্ষোভকে বলা হয় গ্রিড, রেটিকিউল, গোর, মণ্ডল। অভিক্ষেপ নির্মাণের সময় পরস্পর ছেদকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা নির্মিত যে জাল বা ক্ষোভ, ছোট ছোট যে ক্ষোভ হয়,
সেগুলোকে বলা হয় গ্রিড, গ্রেটিকিউল, গোর, মণ্ডল। সঠিক উত্তর হবে গ্রেটিকিউল। এবার গ্রিড কি, গোর কি, মণ্ডল কি, এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জেনে নিতে হবে। চলে আসি পরের প্রশ্নে। 88 নম্বর প্রশ্ন, আমি ভৌগোলিক উপাত্ত হিসাবে সাধারণত খুবই সুসজ্জিত হয়ে থাকি, আবার আমাকে পাওয়ার জন্য সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করতে হয় না। বিভিন্ন প্রকাশিত বা অপ্রকাশিত মাধ্যম থেকেই আমাকে পাওয়া যায়। এখানে আমি হলাম প্রাথমিক উপাত্ত, গৌণ উপাত্ত, বর্ণনামূলক উপাত্ত এবং সজ্জিত উপাত্ত। আরও একবার প্রশ্নটি পড়ে নিই। আমি ভৌগোলিক উপাত্ত হিসাবে সাধারণত খুবই সুসজ্জিত হয়ে থাকি, আবার আমাকে পাওয়ার জন্য সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করতে হয় না, অর্থাৎ প্রাইমারি ডাটা নয়। বিভিন্ন প্রকাশিত বা অপ্রকাশিত মাধ্যম থেকেই আমাকে পাওয়া যায়। এখানে আমি হলাম এ প্রাথমিক উপাত্ত, বি গৌণ উপাত্ত, সি বর্ণনামূলক উপাত্ত, ডি সজ্জিত উপাত্ত। সঠিক উত্তরটি হবে বি গৌণ উপাত্ত। চলে আসি পরের প্রশ্নে। 89 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল টেন্ডেন্সি শব্দটি প্রথম ব্যবহৃত হয় নিম্নের কোন সময়? সেন্ট্রাল টেন্ডেন্সি শব্দটি রাশিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শব্দ। এটি নিম্নের কোন সময় ব্যবহৃত হয়? এ 1890-এর দশকে, বি 1900-এর দশকে, সি 1910-এর দশকে এবং ডি 1920-এর দশকে। সঠিক উত্তরটি হবে 1920-এর দশকে সেন্ট্রাল টেন্ডেন্সি শব্দটি ব্যবহৃত হয়। চলে আসি 90 নম্বর প্রশ্ন, পুরো সেটের শেষ প্রশ্ন। প্রশ্নটি রয়েছে, বায়ুস্থিত প্ল্যাটফর্ম বলতে বোঝায়, বায়ুতে অবস্থিত প্ল্যাটফর্ম বলতে বোঝায় এ পৃথিবীর ছবি তোলার জন্য ভূপৃষ্ঠ থেকে 100 কিমি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের যে কোনো স্থানকে, বি পৃথিবীর ছবি তোলার জন্য ভূপৃষ্ঠ থেকে 160 কিমি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের যে কোনো স্থানকে, সি পৃথিবীর ছবি তোলার জন্য ভূপৃষ্ঠ থেকে 160 কিমি উচ্চতার অধিক উচ্চতার বায়ুমণ্ডলের যে কোনো স্থানকে, ডি উপরের যে কোনো একটি হতে পারে। সঠিক উত্তরটি হলো বি পৃথিবীর ছবি তোলার জন্য ভূপৃষ্ঠ থেকে 160 কিমি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের যে কোনো স্থানকে। তাহলে আমরা 90টি প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জেনে নিলাম। ভিডিওটি কেমন লাগলো বা আলোচনা কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাতে পারেন। পরবর্তী সময়ে আমরা যে সমস্ত আলোচনাগুলো তুলে ধরব সেগুলো কিন্তু জটিল থেকে জটিলতর দিকে যেতে থাকবে। তাই প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং প্রশ্নগুলোকে প্রয়োজন হলে টুকে নিতে পারেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনাতে। ধন্যবাদ।